আজকের যেই ঘটনাটি বলবো সেই ঘটনাটি একটি ভয়ঙ্কর লাশের সাথে জিনের আকর্ষণ এবং একটি ভয়ঙ্কর নদী নিয়ে ঘটনা। নদী এলাকা, নদীর পাশে চরের মধ্যে একটা আব্দুল গফুর গফুরেদের বাসা। এটা কয়েকটা বাড়ি মিলে একটা মহল্লা। আপনারা ঠিক জানেন বর্ষার সময় নদীর পানি দিয়ে ভরে যায়। তো এরই মাঝে যখন পানি একটু হালকা কম, বেশি না কম না, বাড়ি ঘর সবকিছু ঠিক আছে, জমি চাষ করছে, ফসল আবাদ করছে। তো এরই মাঝে কাজ করতে করতে গ্রামের একটা মানুষ হঠাৎ করে রাতে স্ট্রোক করে। তখন তাকে ওই এই রাতেই হসপিটালে নিয়ে যাওয়া হয়। যে হসপিটালে নিয়ে যাওয়ার সময় ওই নদীটা পার হতে হয়। তখন বাজে ঠিক রাত 9টার দিকে ওই এলাকার দুইটা মানুষ মিলে ওই রুগীকে নিয়ে হসপিটালে যেতে শুরু করে। তখন বোঝেন ভ্যান ছিল, পায়ে ভ্যান, 2008 সালে ঘটনা। পায়ের ভ্যানে তোলার পর রুগীটা নিয়ে যায়। রুগীটা এমনভাবে স্ট্রোক করছে, রুগীরা জ্ঞান নেই, কিন্তু স্ট্রোক করছে, হার্ট চলতেছে। তখন সবাই কান্নাকাটি করলো, যত তাড়াতাড়ি সম্ভব তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ভ্যানে করে যখন আস্তে আস্তে যায়, নদীর তীরে যাওয়ার পর দেখে কোনো নৌকা নেই। নৌকা খোঁজাখুঁজি করার চেষ্টা করার পর দেখে নদীর নিচে একটা নৌকা আছে, কিন্তু দেখা যাচ্ছে না, কেননা ওই বেশি পানিও না বেশি কমও না, একটু নিচে নেমে গেছে পানিগুলো। তো ডাকে মাঝি ভাই, মাঝি ভাই বলে ডাকে। তখন ওই জায়গা থেকে একটা উত্তর আসে, হ্যাঁ ভাই আসি, এখানে বসে আছি, আপনারা নিচে আসেন। তখন রুগীকে ধরে, দুইজন ফাইন করে ধরে রুগীকে আস্তে 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 করে নৌকার কাছে নিয়ে যায়। তখন মাঝিকে বলে, আপনি কি ওই পাশে যাবেন? তখন মাঝি বলে, হ্যাঁ ভাই যাব। তখন মাঝি নৌকাতে ওঠে, সবাই ওঠার পরে নৌকা পার হয়। পার হওয়ার পর টাকা দেয়। টাকা দেওয়ার পর মাঝিকে বলে, ভাই আপনি কি কয়টা পর্যন্ত থাকেন? এরপরে বলল, আমি 1টা থেকে 2টা পর্যন্ত থাকি। যদি ভাড়া পাই তাহলে নিয়ে আসি, যেদিন পাই না সেদিন আমি আর উঠি না। আপনারা কি আবার যাইতে চাচ্ছেন? তখন ওই দুইজনের মধ্যে একজন বলে, হ্যাঁ ভাই, আমরা রাতেই ব্যাক করব, একজন থাকবে একজন ব্যাক করব। আপনার নাম্বারটা দেন, আমি আপনাকে ফোন দেব। তখন ফোন অ্যাভেলেবল না। তখন মাঝি বলে, আমার তো ফোন নেই, কিন্তু আপনি 12টার মধ্যে যদি আসেন, 1টার মধ্যে যদি আসেন, তাহলে আমি এখানে থাকবো। তখন বলে, আচ্ছা ঠিক আছে, যদি 1টার মধ্যে আসতে পারি তাহলে আসবো, না হলে আসবো না, যেহেতু রাতে এত নৌকা চলে না। মাঝি বললো, মাঝে মাঝে নৌকা পাওয়া যায়, কিন্তু সবসময় পাওয়া যায় না। পরে রুগীকে নিয়ে যাওয়ার রাস্তায় তোলা হয়। তোলার পরে একটা গাড়িতে তোলা হয়। গাড়ি তোলার পর হসপিটালে নিয়ে যাওয়া, জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তখন তৎক্ষণিক ওকে চিকিৎসা করা হয়। চিকিৎসা ক্ষেত্রে ওকে দিয়ে পাঠায় 3তলায়। 3তলায় ওই রুগীকে যখন দিয়ে পাঠানো হয়, তখন ডক্টর ইসিজি থেকে শুরু করে সবকিছু করার পর বলে, ইনি কঠিনভাবে স্ট্রোক করছে, মাথায় রক্ত জমাট হয়ে গেছে, আমরা চিকিৎসা করতেছি, দেখা যাক কি হয়। তখন সবাই বাহিরে বসে থাকে। যে চিকিৎসা করতে করতে, এরকম করতে করতে একজন চলে যায় ওষুধ নিতে, একজন বসে থাকে, মাঝে মাঝে রোগীর খোঁজ খবর নেয়। তে একটা ডক্টর বের হয়ে বলে, রোগীর অবস্থা খুব একটা ভালো না, কি হবে বলা যাচ্ছে না, তে রোগীর ব্লাড নিতে হবে, ব্লাডটা পরীক্ষা করতে হবে। তখন ডক্টর যখন ব্লাড নেবে, তখন ব্লাড বের হয় না, হাত পা মনে হয় নরম হয়ে গেছে, মাংস, ব্লাড বের হয় না। অনেক কষ্ট করে অল্প একটু বের করতে পারছে, কিন্তু রুগিয়া কিন্তু দিনে কিন্তু হাঁটছে ফিরছে, সবকিছু করছে। এইসব হওয়ার পরে ওই রুগীটা, একজন বলল, ভাই মনে হয় রুগীটা মারা গেছে, বাঁচবে না, তাই বলে। তখন সবাই অস্থির হয়ে যায়। তারপর ভয় করে, কি যে হয় টেনশনে আছে। এরপরে ওই রুগীকে যখন ব্লাড বের করা যায় না, তখন বলা হলো একজনকে, আপনি একটু লাল চা আদা চা নিয়ে আসেন, বেশি করে রুগীকে চা খাওয়াইতে হবে, হওয়ার পর রক্তের একটু স্পিড বেড়ে যাবে, তখন রক্তটা বের করতে পারবো। তখন তারা লাল চা নিয়ে আসার পর লাল চা খাওয়ানোর পর কাজ হয় না, কিন্তু ঠিক 10 মিনিট পর বলে, এই রুগীকে এখানে হবে না, আপনি ওই হসপিটালে নিয়ে যান। একটি হসপিটালের নাম বলে, ওখানে নিয়ে গেলে রুগীটা তাড়াতাড়ি সুস্থ হতে পারে। হ্যাঁ, তখন ওই রুগীকে ওই হসপিটাল সঙ্গে সঙ্গে
অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে যখন ওখানে ভর্তি করানো হবে, তখন ভর্তি করানোর আগেই যখন রোগীকে তোলা হয় উপরে, তোলার সময় বলে ওই রোগীকে তোলার সময় বলে, সবাই বলে, একজন বলে ভাই মনে হয় রোগী মারা গেছে। এটা শোনার সাথেই সাথে একজন চিৎকার করে কান্না করতে শুরু করে, কিন্তু সেও না, আগে কান্নাটা ঠিক না। এসব কিছু হওয়ার পরে রোগীকে যখন ভেতরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে 10 মিনিট পরে এক ডক্টর বের হয়ে বলে, ভাই আপনারা অ্যাম্বুলেন্স ঠিক করেন, রোগীটা মারা গিয়েছে। তখন সবাই তো কান্নাকাটি করে রুগীকে এরকম অবস্থায়, কিন্তু বাসায় ফোন করে কাউকে বলে না, শুধু কয়েকজনকে বলে এই এই বৃত্তান্ত, রুগীটা মারা গেছে, আপনারা আস্তে আস্তে করে ওই দিক জায়গা ঠিক করেন, কবর করার জন্য, করার জন্য আমরা রুগীকে নিয়ে যাচ্ছি। তখন ওই রুগীকে ভ্যানের মানে গাড়িতে তুললে ওই নদীর পাড়ে, তো নদীর পার হতে হবে, তখন বাজে ঠিক 12:30 থেকে 1টা থাকে বাজে। তখন একজন বলল, না মাঝি তো বলছে ওই 1টা থাকবে, তাহলে এখন বাজে 12টা, তাহলে 1টার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। তখন যাই, রুগীকে নিয়ে যাই, লাশকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার সময় যখন গাড়িতে করে নিয়ে যাচ্ছে, তখন মনে হয় ওই গাড়িটা আর নড়ে না, একদম মনে ভারী হয়ে গেছে, স্তব্ধ হয়ে আছে। তখন অনেকক্ষণ সময় লাগে, 10 মিনিটের রাস্তা 20-25-30 মিনিট লাগে যাইতে। যাওয়ার পর দেখে 1টা 5 বাজে। তখন নদীর পাড়ে যাওয়ার পর দেখে নিরিবিলি, চারিদিকে অন্ধকার, কেউ নেই। তখন ওই গাড়িওয়ালা বলে, ভাই এখানে তো কেউ নেই, আপনারা যাবেন কেমনে? ওই লাশটা হসপিটাল থাকলে ভালো হতো, আপনারা দিনে যাইতেন, গাড়ি ঘোড়া সবকিছু পাইতেন, এখন তো নদীতে কোনো মাঝি নেই। তখন জোরে চিৎকার করে বলে, মাঝি ভাই আসেন নাকি? তখন নদীর ওই পার থেকে একটা উত্তর আসে, হ্যাঁ ভাই আসি ভাই। তখন আওয়াজ শোনে, তখন নদীটা কিন্তু বিশাল বড়। কে এত দূর থেকে শুনতে পারলো? তখন একজন ভাবলো হয়তোবা রাত, এই জন্য শুনতে পারছে। তখন অপেক্ষা করার পরে ঠিক 5 মিনিট পর নৌকা চলে আসে, কিন্তু ওদের স্মরণ ছিল না ওই নদীটা পার হতে এমনি 20 মিনিট লাগে। তখন আসার পরে বলতেছে, হ্যাঁ ভাই আমি যাব। তো পরে বললো, আপনি এটা একজন মানে মাঝি আছে, উনি মাঝি চলে গেছে? তো পরে, হ্যাঁ ভাই ওই ভাই চলে গেছে, তো আমি মানে এটা কাজে যাচ্ছিলাম, তো আপনাদের কথা শুনে আমি ভাবলাম মানুষ যদি বিপদে পড়ছে, এই জন্যই তো আসলাম, ওঠেন আসেন। তখন উঠতে কথা বলে, কিন্তু মানুষের মুখ দেখা যাচ্ছে না, সাদা একটা চাদর গাও দিয়ে আছে, একেবারে চাদর অনেক বড়, কিন্তু একটু চিরা চিরা ভাব চাদরটা। পরে একটা মাঝি নদীর কোনায় বসার পরে বই সব কিছু লাশ তোলার পরে বইটা মারতে শুরু করে। তো বইটা মারতে মারতে যখন যাচ্ছে, তখন নৌকাটা প্রচুর ভার, নৌকাটা নাড়াচাড়া করে, নড়ে, এরকম করতে করতে কিন্তু ওই হয়ে যায়, ওই একটু মানে যখন মাঝামাঝি চলে যায়, তখন মাঝি বলে, ভাই আপনারা লড়েন না, নৌকাটা নড়তিছে খুবই। তখন বলে, নৌকাটা এভাবে নড়তিছে, বুঝতে পারতেছে না কেন? তারপরে ওই ভাইকে প্রশ্ন করে, ভাই আপনার বাসা কোথায়? কিন্তু ভাইয়ের কথা বলে না, মাঝি কথা বলে না। এরকম হতে 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 দেখে এক পর্যায়ে মাঝি কেমন জানি মানে বিহেভ করতে শুরু করছে, জয় জয় নিঃশ্বাস নেয়, কি জানি করে। তে গাড়ি চালায়, মানে নৌকা চালায় না, কথা বললে উত্তর দেয় না। পরে বলে, ভাই আপনার সমস্যা কি, আপনি কথা বলেন না কেন? কিন্তু ওই নৌকাটা আপনি দেখবেন, নৌকার মাঝে একটা টোল সিস্টেম আছে, ওই টোলের মধ্যে লাশটা রেখে দিয়েছে। তো একজন বসে থেকে দেখে, তো মানে কেমন জানি এটা নৌকার মনে হয় নৌকার মানে ধাক্কা মেরে উল্টে ফেল দিবে এরকম হচ্ছে, পানি গরম গরম ভাব। তখন আর একটু হালকা ভয় করে, মাঝিও কথা বলে না। অল্প একটু পর দুইজন দেখে মাঝি নেই। কিরে মাঝি কোথায় গেল? কিন্তু নৌকা আস্তে আস্তে চলতেছে। তো মাঝি ভাই কোথায় গেল? আর ভয় খেয়ে যায়। তখন পিছন থেকে, নৌকা তো 2 দিক থেকে চলান যায়, পিছন থেকে বলতেছে, হ্যাঁ ভাই আমি আসি। তখন বলে, তা আপনি ওখানে কেমনে গেলেন? ভাই আপনি সাইড দিয়ে তো আসলাম, আপনি বুঝতে পারেননি? হয় না, কখন দেখলাম? তখন ওরা 2 লোক ভাবে, কেড়ে মনে হয় একটু আমরা ঘুমে ভাব হয়ে গেছে, এজন্য চলে গেছে, আর বুঝতে পারিনি। তখন ওই টোলের ওই পাশে ওই মাঝি আর এরা এই পাশে। তখন নৌকা ঠিক একই গতিতে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু ওই টোলের মধ্যে থেকে শব্দ আসছে, মানে হচ্ছে কর্মর করে কেউ হাড্ডি চাবাচ্ছে, অথবা কেউ হয়তো বা কিছু খাচ্ছে, এরকম শব্দ হচ্ছে। বলে, কে রে, আমরা 2 সুর আর মাঝি এখানে, মাঝি নৌকা চালাচ্ছে না, নৌকা ঠিক যাচ্ছে, আর ওই শব্দটা কিসের হয়?
তখন ওই শব্দটা দেখার জন্য একজন একটু মাথায় করে দেখে মাঝি নেই। তখন তো ওদের মানে ওরা প্রচুর ভয় পেয়ে যায়, এর মাঝি কোথায় গেল এই নদীর মাঝখানে। তখন দেখে হালকা শব্দ হয় টোলের মধ্যে। তখন একজন টোলের মধ্যে যখন মানে চোখ দেয়, তখন দেখে ওই মাঝিটা গায়ে চাদর সরে ওই লাশের একটু মাংস নিয়ে খাচ্ছে আর ওই এর দিক তাকাইছে, ওই লোকের দিক তাকাইছে। তাকানোর পর দেখে চোখ রক্তের মতো লাল ডগডগা, আর দাঁত বিশাল বড় বড়, হাতের নখ বিশাল বড় বড়। মাঝি ওই লাশ খাচ্ছে, মাংস খাচ্ছে আর ওর দিক চায় আছে। তখন উনি চিৎকার করতে শুরু করে। তখন ওখানে বলে কি হচ্ছে ভাই, কি হচ্ছে ভাই? আরেক ভাই বলার পর বলে দোয়া দরুদ পড়তে থাক, অবস্থা ভালো না, এটা কোনো মাঝি না, আমরা কোনো খারাপ জিনের পাল্লায় পড়েছি, আমাদের সামনে প্রচুর বিপদ। তখন এরকম হতে হতে তখন ওইখানে যায়। তখন ওই জিনটা একবারে টোলের মাঝখানে চলে আসে। আসার পর বলে আমি অনেক দিন থেকে খাইনি, তোদের আজকে আমি খাবার পেয়েছি, একে খাবো, তারপর তোদেরকেও খাবো, সবাইকে খেয়ে শেষ করে দেব। এই দিক নৌকা খালি দুলতিছে, এই দিক নৌকার মাঝে মনে কি জানে আরো উঠতিছে, বোঝা যাচ্ছে, অনুভব করতেছে মনে হয় নৌকা ডুবে যাবে। এইখানে বলে আর ওই জিনটা হাসে, মাংস একটু হাতত নেয়, নিয়ে দাঁড়িয়ে ওদের দিক থেকে হাসে। যখন আয়াতুল কুরসি পড়তে শুরু করে, তখন জিন বলে আমাদের তোরা কিছু করতে পারবি না। এক পর্যায়ে দোয়া দরুদ পড়ে যখন ফু দেয়, তখন দেখে কালো ধোঁয়াকারী ভাটার মতো উঠতেছে, কিন্তু অবয়বটা নেই, জিনটা নেই। তখন ওরা কি করবে বুঝতে পারে না, কিন্তু দেখা যাচ্ছে ওই পাশে নদীর তীর দেখা যাচ্ছে, মানে অল্প একটু গেলেই চলে যাবে, পাশে পার হয়ে যাবে। তখন একজন ভয়ে চিৎকার করে নদীর মধ্যে লাফ মারার পর অল্প মাঝাহিনী পানি দৌড়ে দৌড়ে চলে যায়। একজন চলে যায় মাটির ওই নদীর পাড়ে, যে পড়ে যায়, আর আরেকজন ওই নদীর পাড়েতে সেন্সলেস হয়ে যায়। যখন ওরা জ্ঞান ফেরে, তখন দেখে সকাল হয়ে গেছে, ওরা বাসায়। তখন বলে তোমাদের সাথে কি করছিল? তখন বাড়ির লোকদের সব যখন খুলে বলে, তখন বলে হ্যাঁ আমরাও ভাবছি তোমাদের সাথে খারাপ কিছু করছে, কেননা ওই লাশের একটি পায়ের ঠিক মতো মাংস ছিল না, আর ওই মাংসটা কি হইলো আমরা বুঝতে পারিনি। যে তোমরা ওখানে পড়েছিলা, আমরা অবশ্যই বুঝতে পারি তুমি কোনো খারাপ জিনের পাল্লায় পড়ছো। তখন বলে একটা মাঝিকে আমরা রাখতে চাইছিলাম, সেই মাঝিটা আর পাইনি। পরে ওই মাঝিটা যখন ঘটনা শুনেছে, তখন মাঝিও চলে গেছে। যাওয়ার পর বলে ভাই আপনাদের কি হয়েছিল? তখন সব কিছু খুলে বলার পর মাঝি বলল ভাই আমি একটা বাজতে ঠিক 10 মিনিট আগে আমি ওখান থেকে চলে যাচ্ছি, কোনো নৌকা ছিল না, তীরে কোনো নৌকা ছিল না, কিছু ছিল না, এই জন্য আমি চলে গেছি বাসায়। আমি ভাবলাম আপনারা আসবেন না, কিন্তু আপনাদের এরকম হয়েছে। এখানে মাঝে মাঝেই দেখা যায় রাত 1টার পর নৌকা ঘরে, এই জন্য 1টার পর আর আমি নৌকা চালাই না। যখন 1টা 5 বেজে গেছে তখন আমি চলে যাচ্ছি। কিন্তু এক ভাই বলে ভাই আমরা ভাবলাম 1টা যখন 5 বাজছে তখন আপনি অবশ্যই আর 10 মিনিট দাঁড়াবেন, এই জন্য আমরা আসছিলাম। কিন্তু ওই মাঝি বললো আপনি দৈনন্দিন মানে জীবন নিয়ে ফিরে যাচ্ছেন, এতে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করেন, কেন ওখানে ভালো কিছু নেই। আর লাশটার মাংস একটু খেয়ে ফেলে দিয়েছে। তখন লাশটার দাপন কাপন করা হয়, করার পর সবকিছু শেষ করার পর ওই দুইজনের মধ্যে একজনের গায়ে প্রচুর জ্বর আসে, কি করবে বুঝতে পারে না। আরেকজন হালকা জ্বর, কিন্তু আরেকজন আস্তে আস্তে ভালো হয়ে যায়, আরেকজন ভালো হয় না, আস্তে আস্তে শুকিয়ে যায়। তখন একটা হুজুরকে ডাকা হয়। হুজুরকে ডাকার পর বলে যখন লাশ খাচ্ছিল তখন তুমি চোখ দিয়ে নিজের চোখে দেখছো, এই ভয়টা বসে গেছে, এই জন্য তোমার গায়ে জ্বর আছে, ভালো হচ্ছে না, আস্তে আস্তে শুকে যাচ্ছ। আর আরেকজন যেহেতু লাশ দেখেনি, শুধু চিৎকার শুনে যাচ্ছে, লাশ খাওয়ার এরকম চোখ দেখেনি, এই জন্য ওর এখনো কিছু হয়নি। আর উনি একটু সাহসী ছিলেন। তারপর থেকে ওই নদীতে 1টার পর এখন কোনো নৌকা চলে না, আর যদি নৌকা দেখাও যায় কেউ আর ওঠে না, সবাই এখন জেনে গেছে, জানাজানি হয়ে গেছে। কিন্তু ওই নদীটা এখনো এরকম আছে, কেউ যায় না। আর ওই দুইজনই আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। ওই দুইজন দিন ছাড়া ওই নদী আর কখনো কোনোদিন পার করে না। কি ভাবলেন? ওই দুইজন জানে ফিরে চলে যাচ্ছে, এটাই তো? হ্যাঁ, জানে ফিরে চলে যাচ্ছে, কিন্তু ওদের ওই ভয়টা এখনো কাটেনি। ওই ভয়ের কথা মনে হলে ওদের গায়ে লোম শিংড়ে ওঠে। এই জন্য আর এখন পর্যন্ত এই নদীতে 1টার পরে কেউ চলে না।